পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা, পূর্ণ সমর্থনের আশ্বাস রাষ্ট্রদূতের। এপ্রিলে সহনীয় পর্যায়ে আসবে মূল্যস্ফীতি, জানালো অর্থ উপদেষ্টা। রমজানে থাকবে না নিত্যপণ্যের সংকট। সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্বাচনীয় সরকার, বললেন খন্দকার মোশাররফ। গণহত্যার বিচার দাবি গণ অধিকার। এবং জনপ্রশাসন সংস্কারে কমিশনের শতাধিক সুপারিশ আজ প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে প্রতিবেদন। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। আবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ থেকে উত্তর আমেরিকায় পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল দুপুরে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার সরু শাসনের সঙ্গে যুক্ত রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে, যার মধ্যে টরন্টোর কুখ্যাত বেগমপাড়া, যেখানে বাংলাদেশ থেকে লুটপাটের টাকায় সম্পদ কেনা হয়েছে। চুরি হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশকে কানাডার সমর্থনের আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে আমদানি বাড়ানো হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির হার ২ অঙ্কের ঘর অতিক্রম করে অনেকদিন আগেই। এর উপর সরকারের অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করে ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার, যা মরার উপর খাড়ার ঘা হিসেবে মনে করেন নাগরিকরা। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, চালসহ বিভিন্ন পণ্য মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় বেড়েছে মূল্যস্ফীতি। উঠেছে ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকা সরবরাহ বেশি ছিল, লোকের হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না, ওই অ্যাড্রেসগুলি করতে হবে। সাথে সাথে কিছু কিছু ব্যাপার আছে, শুধু ইকোনমিক রিজন না। চালসহ বিভিন্ন সরকারি পণ্য সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে দেশের জনগণকে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে। রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা হলো অ্যাকশন, সেটা কিন্তু ফলটা এপ্রিল মের দিকে যাবে। আমরা আজকে ডিসিশন নিচ্ছি এপ্রিল পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত কোনো জিনিসের পণ্য আমরা এসে দেবো না। এই জন্য তো আজকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিচ্ছি, এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। এছাড়া মূল্যস্ফীতি কমিয়ে আনতে আগামী মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। সরকারি ব্যাংক না, অন্য তারাও দিল হেল্প। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি সরকারের রেখে যাওয়া স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছে দলটির স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা কমিটি। গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই প্রস্তাবনা পেশ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, স্বাস্থ্য খাতের সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই সংস্কারে প্রয়োজন নির্বাচনী সরকার। এ সময় তিনি আরও জানান, ক্ষমতায় গেলে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম স্বাস্থ্যসেবা, কিন্তু বিগত সরকারের দুর্নীতির থাবায় এই খাত ধ্বংসের মুখে। এই খাতটিকে টেনে তুলতে সংস্কার প্রস্তাবনা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 24 ঘন্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বেশ কিছু প্রস্তাবনা পেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প মেয়াদে কিছু সংস্কার করতে পারলেও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য প্রয়োজন নির্বাচন। বিগত 15 বছর ব্যক্তি স্বার্থে এটাকে গ্রো করতে দেয়নি, কেন একজন গ্রো করলে এখন একজনের যে এক্সপোর্ট মাল যাচ্ছে
আরেকজন গ্রো করলে সেখান থেকে কম্পিটিটর হয়ে যায়, সেই জন্যে দেয়নি। এবং আপনারা জানেন যে সার্বিকভাবে এই বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। ভারতকে সুবিধা দিতে বিগত সরকার স্বাস্থ্য খাতের উন্নতি চায়নি বলে অভিযোগ করেন বিএনপির স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা কমিটির সদস্যরা। তাদের মূল উদ্দেশ্য কী ছিল? তাদের মূল উদ্দেশ্য ক্যান্সার ডিপার্টমেন্টে যেতে না চলে, এই দেশে ক্যান্সার বিভাগটা যেতে তার লাভ কার? তার পার্শ্ববর্তী দেশের লাভ। আপনারা দেখেন $10 বিলিয়ন প্রতি মাসে আমাদের দেখা যায় $10 বিলিয়ন এদেশের চলে যাচ্ছে বিদেশে চিকিৎসা করতে আশেপাশে। শিশুকাল থেকে স্কুল, পরিবারের নিয়ম শৃঙ্খলা এবং সহনশীলতার শিক্ষার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাবনার কথা এখানে বলা হয়েছে এবং যে আইনটা হবে তাতে সেবা গ্রহণকারী এবং সেবা প্রদানকারী সবারই যেন সমতার জায়গা থাকে সেটাকে দৃষ্টি দেওয়া হবে। বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ দেশেই সব ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বলে প্রস্তাবনায় উল্লেখ করেছে বিএনপি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগস্ট বিপ্লবের সময় সংগঠিত গণহত্যার বিচার ও অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে গণ অধিকার পরিষদ। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও তাদের ব্যক্তিগত কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে দলটি। গতকাল গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, দুপুর 12:30টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশন প্রধান বলেন, রিপোর্ট জমা দিতে কিছুটা সময় লেগে গেল, কারণ মাঠ পর্যায়ে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলতে হয়েছে। বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে কথা বলেছি, অনলাইনে মতামত নিয়েছি, এগুলোর ভিত্তিতে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এদিকে কালকে আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে। টঙ্গীর টুরাক তীরে চলছে মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। আজ আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। সারা বাংলা প্রসঙ্গ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জের 2500 উপজেলার দুপতারা ও সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া, মহল্লায় লিফলেট বিতরণ করেন। সোমবার দুপুরে সাতগ্রাম ইউনিয়নে পারভিন আক্তারের গাড়ি ভরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় গণপিটুনির শিকার হন হামলাকারীরা। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার অভিযোগ করেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ অনুসারীরা এই হামলা চালিয়েছে। সিরাজগঞ্জের তারাশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তারাশ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় তারাশ উপজেলা বিএনপির সভাপতি সম আফসার আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম টুটুল সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা জেলা বিএনপির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এই কথা জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুধু তার নাম 7 সদস্যের কমিটিতে রাখা হয়েছে। তাছাড়া সভাপতির লোকজন দিয়ে এই কমিটির অনুমোদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খন্দকার আকবর হোসেন বাবুল সহ অন্যান্যরাও এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধা সহ 3 নারীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বরপা মাসাবো এলাকায় স্থানীয় মোহাম্মদ আক্তার নামের এক ব্যক্তি হামলা চালায়।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। নিজ বাড়ির সামনে ড্রেন পরিষ্কার করার সময় গত ৩০ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের ক্যামেরা পার্সন মাসুদ পারভেজ বাপ্পির পরিবারের ওপর হামলা চালায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা মাসাবো এলাকার মোহাম্মদ আক্তার। পূর্ববিরোধের জেরে আক্তার সহ আরও ৪-৫ জন এই হামলা চালায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় আক্তার পড়ে থাকা একটি কোদাল দিয়ে বাপ্পির পরিবারের ওপর হামলা চালায়। তাদের হাত থেকে রক্ষা পায়নি ষাটোর্ধ্ব বৃদ্ধাসহ নারীরাও। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর বেরিয়ে আসে আক্তারের বিভিন্ন অপকর্ম। এলাকায় একটি ড্রেন মাটি ফেলে বন্ধ করে দেয় এই আক্তার। এতে চলাচলের রাস্তায় পানিবন্দী অন্তত ২০ থেকে ২৫টি পরিবার। কোনো রকমে বাঁশের সাঁকো দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন তারা। এছাড়া আক্তারের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগও করেন স্থানীয়রা। আক্তার নামের একটা ছেলে, সে ওর বাড়ির সামনে ওই ড্রেনটা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়াতে এই পানিগুলো আটকে গেছে গা, জনগণ খুব অসুবিধা ভোগ করতেছে। আর আমি আর নবিলে গেছিলাম যে ড্রেনটা যে আছে ড্রেনটা এইভাবে করে দেওয়ার জন্য। সে ৩০,০০০ টাকা, আমার ৩০,০০০ টাকা দেন, আমি করে দিই। সমস্যা আছে না, সবাই বাড়িগুলো সবগুলো সবারই সমস্যা। আপনার বাসের হাক্কা দিছে আইতে পারে না দেখা, এবং ময়লা পানি, আবর্জনার পানি, একদম বাথরুমের পানি। ঠিক আছে, আমি শোনাশুনি শুনতেছি একটারে ৩০,০০০ টাকা ছাড়া এন্দার লাইন দিব না। শুধু তাই নয়, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর চড়াও হন আক্তারের আত্মীয় আলামিন সহ তার লোকজন। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। শরীয়তপুরের ডামুড্ডায় দারুল আমান ইউনিয়নে শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের লতা সিনেমা হল সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দারুল আমান ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মাতবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজি এম এ কাইয়ুম চুন্নু মুন্সি। সুনামগঞ্জের দুয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামার নদীর উপর একটি পাকা সেতুর অভাবে দুর্ভোগে রয়েছেন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকুই এখানকার ২৫ থেকে ৩০টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। নড়বড়ে এই বাঁশের সাঁকু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল, কলেজের কোমলমতি শিক্ষার্থী সহ নদীর দুই পাড়ের হাজারো মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সেতু নির্মাণ না হওয়ায় বিপাকে স্থানীয়রা। তাই দ্রুত খাসিয়ামারা নদীর উপর একটি পাকা সেতু নির্মাণের দাবি তাদের। এখান দিয়ে প্রতিদিন একবার আওয়া যাওয়া করি, আর এটা কাঠের ব্রিজ, সেই জন্য খুব ভয় করে। যে এটা ভালো ব্রিজ হতো আর পাকা ব্রিজ হতো খুব ভালো হতো, তার আর ভয় না হতো। নাই, ভয় বৃত্তি হয়। অনেক সময় নৌকা ডুবে যায়, আবার বাসার সাঁকুতে মানুষ পরে অ্যাক্সিডেন্ট হয়, সমস্যা হয়। এই দুর্ভোগে আছি আমরা। এই মুহূর্তে আমাদের বৃষ্টি করার জন্য প্রজেক্ট নেই। আমাদের ভবিষ্যতে যখন নতুন ডিপিপি তৈরি হবে, তখন এই ব্রিজটি আমরা নতুন ডিপিপিতে অন্তর্ভুক্ত করে ব্রিজ নির্মাণের কাজ উদ্যোগ গ্রহণ করব। টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি হাজী মোহাম্মদ কুরবান আলী মণ্ডল ও হাজী মোহাম্মদ আব্দুল বাসেত মৌলবীর বংশধরদের মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফিজ মোহাম্মদ ওয়ারেজ আলী সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল বাসেদের সুযোগ্য পুত্র মোহাম্মদ রবিউল ইসলাম সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুজ্জামানের মামা মৌলানা আল মামুন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুর পক্ষ থেকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে এই কম্বল বিতরণ করা হয়। একলাশপুর উপজেলা বিএনপি সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি। রংপুরের পীরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপলক্ষে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ পৌর যুব দলের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ পৌর যুব দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাহিনুজ্জামান মণ্ডল খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল সেবু। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল সহ আর অনেকেই। প্রভাব খাটিয়ে জোরপূর্বক সরকারি গাছ কাটার অপরাধে আওয়ামী প্রচার পরিষদের জেলা কমিটির সদস্য কামাল সরকার এবং পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা আরিফ মিয়াকে জেল হাজতে পাঠিয়েছে
আদালত। গত 2 ফেব্রুয়ারি পলাশবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকারের করা এই মামলায় জামিন নিতে আদালতে হাজির হন তারা। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরেই কখনো রাতের আধারে আবার কখনো দিনের আলোতেই জোরপূর্বক উপজেলার বেতকাপা ইউনিয়নের সরকারি রাস্তার গাছ কেটে সব সাবার করছিল। এ বিষয়ে প্রেস ক্লাব এবং স্থানীয়রা বাধা দিলে উল্টো হুমকি ধামকি দিতে থাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সুইডেনের মধ্যাঞ্চলে একটি শিক্ষা কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6 জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর রাজধানী স্টকহোমের 200 কিলোমিটার পশ্চিমে অরেব্রো শহরে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে গুলির ঘটনার উদ্দেশ্য স্পষ্ট হয়নি। হামলার শিকার শিক্ষা কেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়, যারা সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেনি এমন বয়স্ক লোকজনই মূলত শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। তবে ওই স্কুলের পাশে শিশুদের স্কুলও রয়েছে। আহতদের অরেব্রো বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, দেশের জন্য এটি খুবই বেদনাদায়ক একটি দিন। বগুড়ায় বেড়েছে সরিষা চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশায় স্বপ্ন বুনছেন কৃষকরা। তারা বলছেন, অন্য ফসলের তুলনায় সরিষা চাষ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে তাদের। তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষ বৃদ্ধির জন্য নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি রাজু আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন সঞ্জিদা হক। বগুড়ায় দিন দিনই বাড়ছে সরিষার আবাদ। বীজ প্রণোদনা দিয়ে সরিষা চাষে উৎসাহিত করায় আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষকরা বলছেন, অন্য ফসলের তুলনায় ফলন ভালো হওয়ায় জেলার সবকটি উপজেলাতেই এবার আবাদ হয়েছে সরিষার। বাজারে তেলের মূল্য অনেক বেশি, মনে করলাম যে আমাদেরও খাওয়া হবে, বাজারেরও কিছু একটা পূরণ হবে। তো সার যেভাবে দাম বেশি ভাই, এটা আমাদের পক্ষে মানে পড়তে পড়ে না। সরকার যদি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে এবং সারের দাম যদি কমায়, ইউরিয়া, ফসফেট, পটাশ এবং পানির দাম যদি কমায়, তাহলে আমরা কৃষকেরা লাভবান হব। সরিষা থেকে তেল উৎপাদন বাড়াতে কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধির জন্য আমরা তেল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করছি, তাদেরকে প্রদর্শনী দিচ্ছি এবং পাশাপাশি আমরা 38,000 কৃষক পরিবারকে 1 কেজি করে বীজ এবং প্রয়োজনীয় সার কিন্তু আমরা বিনামূল্যে সরবরাহ করেছি। আমরা এবছর 37,502 হেক্টর জমিতে আমাদের এই বগুড়া জেলায় সরিষার আবাদ হয়েছে। আমরা আশা করছি যে এটি আমাদের অভ্যন্তরীণ যে তেলের চাহিদা সেটি মেটাতে কিন্তু যথেষ্ট সহায়তা করবে। চলতি মৌসুমে বগুড়ায় 37,000 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীর স্টাউন ডিপুতে অত্যাধুনিক 2টি মেশিন হস্তান্তর করেছে ফিনল্যান্ড ভিত্তিক প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহকারী কোম্পানি কনিক্রেনের। সময় মেশিনগুলোর উদ্বোধন করেন ইস্টার্ন লজিস্টিকের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। উপস্থিত ছিলেন কনিক্রেনের কান্ট্রি ম্যানেজার রতন বিশ্বাস ও হিসাব বিভাগের ব্যবস্থাপক শ্রীকান্ত ধর। ডাবল স্ট্যাকিং মেশিনটি একই সময়ে 2টি খালি কন্টেইনার হ্যান্ডেল করবে, যাতে জ্বালানি খরচ কমার পাশাপাশি বন্দরের কন্টেইনার জট নিরসনে মুখ্য ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। Thank you to the actually super economic where I will work in my own way. চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাফুফের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নগরীর কাজীর দেউড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর। সময় আমি আজিজ স্টেডিয়ামকে বাফুফের কাছে লিজ দেওয়া এবং বর্তমান এড হক কমিটি বাতিল না করলে এখানকার 78টি ক্লাব ও ক্রীড়া মোদি মানুষ কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ১৬তম চার্টার অ্যানিভার্সারি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এর আয়োজন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইয়াসমিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। এ সময় দুস্থ, বিপর্যস্ত, পরিবেশ রক্ষা, অবহেলিত, বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতাকে হৃদয়ে ধারণ করে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সোমবার বিকেলে উপজেলার পুরাতন বিওসি থেকে শুরু হয়ে মিছিলে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে SM সলিম উদ্দিন খোকন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল কবির ফজলু সহ আর অনেকে এ সময় বক্তব্য রাখেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছেন লোহাগড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। সোমবার বিকেলে উপজেলার পুরাতন থানা গেট থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে বেশ চৌধুরী প্লাজা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আসহাবউদ্দিন চৌধুরী, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জ ছয়ানী সেন্ট্রাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কচুয়া ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টিম ৪-২ গোলে 18 গ্ল্যাডিয়েটর্সকে পরাজিত করে। উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদের সঞ্চালনায় সভাপতি গোলাম রব্বানী জন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী। গাজীপুরের কাপাসিয়ায় আনজাব পেওরাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া বিচিত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবু তাহের নয়ন। এ সময় উপস্থিত ছিলেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, কড়িহাতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ সিংগাইরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আলীনগর ওয়াজনগর AH ফ্রেন্ডস একাদশের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সে সময় সেখানে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান হাবু, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন সহ অন্যান্যরা। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা, পূর্ণ সমর্থনের আশ্বাস রাষ্ট্রদূতের। এপ্রিলে সহনীয় পর্যায়ে আসবে মূল্যস্ফীতি, জানালেন অর্থ উপদেষ্টা। রমজানে থাকবে না নিত্যপণ্যের সংকট। সংস্কারের জন্য প্রয়োজন নির্বাচনী সরকার, বললেন খন্দকার মোশাররফ। গণহত্যার বিচার দাবি গণ অধিকারের। এবং জনপ্রশাসন সংস্কারের কমিশনের শতাধিক সুপারিশ আজ প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে প্রতিবেদন। এশিয়ান সকালের সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।